কৌতূহল আজও যায়নি। ভূত প্রেত অশরীরী আত্মা বলে জগতে কিছু সত্যি সত্যি আছে কিনা অনেকের মতো আমারও জানতে প্রবল ইচ্ছা জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছুর গন্ধ পেলেই আগে ছুটে যায়। তবে প্রকৃত কথা বলতে কি, অধিকাংশ ক্ষেত্রেই বিফল হয়েছি। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব কাহিনীকে প্রত্যক্ষ অভিজ্ঞতা বা বাস্তব ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেন, তা 15.5 আনাই দেখেছি অপরের মুখে শোনা, নিজস্ব অভিজ্ঞতার ছিঁটে ফোঁটাও তাতে নেই। আমি ছাড়বার পাত্র নই, সঙ্গে সঙ্গে চেপে ধরি। আচ্ছা, এটা কি সত্য ঘটনা? নিশ্চয়ই একেবারে নির্জল আর সত্যি যাকে বলে। আপনার জীবনে ঘটেছিল? আবার প্রশ্ন করি। বক্তা একটু থেমে এবার আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দেন, মানে হ্যাঁ, আমার নিজের জীবনে না ঘটলেও আমার শাশুড়ির কাছে শোনা। তার মামার বাড়ি কানপুর। সেখানে যখন ঘটনাটা ঘটে তিনি সশরীরে উপস্থিত ছিলেন। কেউ কেউ আবার মুখে অবিশ্বাসী রেখা ফুটে উঠতে দেখে বিরক্ত হয়ে জবাব দেন, নিজের চোখে না দেখলে বুঝি সত্যি হতে নেই, অবিশ্বাস করতে হয়? এই ধারণা কোথা থেকে জন্মালো আপনার মনে? বলে ভ্রু কুঞ্চিত করে আমায় প্রশ্ন করেন, কাল পাইকপাড়া রোডে একটা বাড়ির বারান্দা ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে, আপনি তো চোখে দেখেননি বলে ঘটনাটা সত্যি নয় বলে উড়িয়ে দেবেন? তর্ক না করে চুপ করে যায়। মোট কথা, আমার মন ভরে না ওসব যুক্তিতে। একেবারে সোজাসুজি যার কিছু অভিজ্ঞতা হয়েছে ভূত প্রেত সম্বন্ধে এমন লোকের মুখ থেকেই শুনতে চাই, যাতে অন্তত বুঝতে পারি যে সত্যি ভূত প্রেত অশরীরী আত্মা বলে কিছু জগতে আছে এবং মন থেকে অবিশ্বাস ও সন্দেহটা একেবারে মুছে ফেলতে পারি। 2-4 জন এমন লোকের সাক্ষাৎ যে পাইনি তা নয়, তবে বিশ্লেষণ করে দেখেছি তার মূলে আছে মানসিক বিকৃতি বা দৃষ্টির বিভ্রম বা আত্মসম্মোহন। বৈজ্ঞানিক পরিভাষায় হয়তো আরো অনেক কিছু তার নামকরণ করা যেতে পারে। যাকে ওসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে আমি বলতে চাই তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন এক কাহিনী শুনেছিলুম যা আমার চিন্তা জগতে সত্যি একটা বিপ্লব এনে দিয়েছিল। কিন্তু সেই এক এবং অদ্বিতীয়। ও ছাড়া তেমন আর কিছু আজও শুনিনি। তাই এ সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। প্রহেলিকার মধ্যে যেন রয়েছে। ঘটনাটা এইরকম। সেবার বোম্বাই যাচ্ছিল। নাগপুর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট্ট ফার্স্ট ক্লাস সেই কামরায় আমরা শুধু 6টি প্রাণী। কথায় কথায় আলাপ জমে উঠল। প্রায় 40 বছর বাংলাদেশ ছাড়া একজন বাঙালিকে এভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষে অন্তরঙ্গ হয়ে উঠলেন। বেশ হাসি খুশি মজার মানুষটি। মাথা জোড়া টাক, এককালে খুবই বলিষ্ঠ ছিলেন। বয়স 70 পেরিয়েছেন এই জানুয়ারিতে। না বললে এখনো মুখ চোখ দেখলে মনে হয় 55-56 বড় জোর হবে। ভদ্রলোকের একটি বদ অভ্যাস, মুহুর্মুহ চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন দেশ, জন্মস্থান, চাকরি বাকরি, ছেলে মেয়ে ইত্যাদি। তারপর দেশের রাজনৈতিক অবস্থা, নেহরু গভর্নমেন্টের কেচ্ছা, রাজেন্দ্র প্রসাদ, ক্রিস্টেভ, আইসেনহাওয়ার থেকে বাঙালির কি ছিল আর আজ কি হয়েছে ইত্যাদি। বিলাপ ও সংলাপের পর যখন চুরুটটায় আবার অগ্নিসংযোগ করার জন্য চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে নিয়ে যাবার জন্য বললুম, আচ্ছা, আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, জমিজমা অনেক কিছু করেছেন, তখন একটা খবর নিশ্চয়ই আমাকে বলতে পারবেন। এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি সাগ্রহে বলে উঠলেন, বলুন কি খবর? আমি বললাম, আচ্ছা, একবার কিছুদিন আগে কাগজে বেরিয়েছিল আপনাদের এই নাগপুরে একটা বাড়িতে ভূতের দৌরাত্ম্য শুরু হয়েছিল। 3টে লোককে নাকি মেরে ফেলেছে। ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালে কয়েকটা রেখা একসঙ্গে কুঞ্চিত হয়ে উঠল। তিনি বললেন, কই, মনে পড়ছে না তো তেমন কিছু। তারপর চুরুটের ধোঁয়া এক মুখ ছেড়ে বললেন, কে জানি, নাগপুর তো ছোট জায়গা নয়, হতে পারে অনেক কিছুই, কে আর খবর রাখে বলুন। আমি বললাম, আচ্ছা, আপনার কি ধারণা ভূত প্রেত বলে কিছু আছে? আপনি বিশ্বাস করেন? চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের উপর তার দৃষ্টি নিবদ্ধ করে মুহূর্ত কয়েক চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, একদিন ছিল যখন একেবারে বিশ্বাস করতাম না, তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে তারপর আর না বলতে সাহস পায় না। কৌতূহল উগ্র হয়ে উঠল। বললুম, কিরকম?
সে অবিশ্বাস্য কাহিনী মশাই, শুনলে আপনিও হয়তো ঠাট্টা করবেন, লোকটার মাথা খারাপ নাকি, কিন্তু সত্যি আমার জীবনে যা ঘটেছিল, যাকে প্রত্যক্ষ করেছি, কেমন করে তা উড়িয়ে দিই বলুন তো। প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেন কেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্মত্ত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ় অন্ধকার, আর দুপাশে পাহাড়, বন, জঙ্গলের ঠেসাঠেসি। ঠিক মনে নেই সেই দিনটা বোধহয় অমাবস্যা ছিল। যা হোক, ভদ্রলোককে চিন্তামগ্ন দেখে বললুম, আপনার জীবনে ঘটেছিল বলেন কি? হ্যাঁ বলি তিনি এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন যেন কথাটা আমার কাছে বলা উচিত হবে কিনা তাই ভাবছি না তোকে। নিঃশব্দে কিছুক্ষণ তার কপালের কুঞ্চিত রেখাগুলোর দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলুম, এই নাগপুরেই কি ঘটেছিল? না বলেই তিনি যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন। কি একটা মর্মান্তিক কথা যেন হঠাৎ মনে পড়ে যায়। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের উপর রেখে তিনি বললেন, জাদুকর নরপতির নাম শুনেছেন? আরে বাপ, তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোয় হার্ডিঞ্জ হোস্টেলে তার খেলা দেখতে গিয়েছিল। দুটি ছোকরা আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি একটি মেয়েকে স্টেজের উপর কেটে দুভাগ করে আবার জুড়ে দিলেন। ভদ্রলোক বললেন, শেষ থেকে নরপতি ভূতের খেলায় খুব নাম করেছিলেন। শুনেছি বিলেত আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে গেছে। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি। বলে সহসা নীরব, যেন কি ভাবতে লাগলেন। নিঃশব্দে চুরুটটা যে তার আঙুলের ফাঁকে পড়ছে সেদিকে কোনো খেয়াল ছিল না। বোম্বাই মেল ছুটছিল। হঠাৎ একটা বড় জাংশন স্টেশনের মুখে ঢুকবার আগে ঝনঝন করে লাইনে কি একটা শব্দ হতে তার চমক ভাঙল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে বাল্যবন্ধু, যাকে বলে ল্যাংটো ভ্যালারিয়ার। গ্রামের পাঠশালে, স্কুলে, কলেজে একসঙ্গে পড়েছিল। তারপর কার্যোপলক্ষে দুজনের জীবন দুপথে বেঁকে গেলেও অন্তত বছরে একবার শ্রী বিজয়া দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিতে কখনো তার ভুল হতো না। তা যেখানেই থাকুক, বিলেত, আমেরিকা বা কলকাতায়। এত টাকা, এত নামযশ, এত বড় লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্যবন্ধুকে কোনো দিন ভোলেনি বা কৃপার চোখেও দেখেনি। একবার নাগপুরে দেখাতে এসেছিল। গভর্নমেন্ট আতিথ্য গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। ওহ, তা নিয়ে শহরে কি চাঞ্চল্য! ওই যা, ভুলে গেছি। হ্যাঁ, যে কথাটা বলছিল বলে ভদ্রলোক আবার এলেন পূর্বের আলোচনায়। সেবার শ্রী বিজয়ার পরদিন অফিসে বসে কাজ করছে, হঠাৎ টেলিফোন বেজে উঠল। ট্র্যাঙ্ক কল ফ্রম বোম্বে। হ্যালো বলে তাড়াতাড়ি ফোনটা কানে তুলতেই উত্তর এলো, জগদীশ তুই? আমি জাদুকর নরপতি বলছি। হ্যাঁ, কি খবর? হঠাৎ ট্র্যাঙ্ক কলছে? খবর সব ভালো, আর একটু পরেই আমার জাহাজ ছাড়বে বোম্বে থেকে। এবার খেলা দেখাতে যাচ্ছি যা ভাই, তাই শ্রী বিজয়ার প্রীতি ভালোবাসা ও আলিঙ্গন জানাচ্ছি। বলে একটু থেমে কেমন অদ্ভুত কণ্ঠে যেন আবার সে বললে, ভাই বোধহয় এই শেষ বিজয় আমার জীবনে, তাই চিঠিতে না জানিয়ে মুখে জানিয়ে যাচ্ছি। কি যাতা অমঙ্গলের কথা বলছিস? বিদেশ যাত্রার আগে? যত বুড়ো হচ্ছিস তোর যেন ছেলে মানুষই বাড়ছে। বলে মৃদু তিরস্কার করে সেই সঙ্গে আমিও তাকে শ্রী বিজয়ার প্রীতি সম্ভাষণ জানাল। সে বললে, সত্যি বলছি ভাই, এবার মনে কেমন যেন ভয় হচ্ছে, হয়তো আর ফিরবো না। জানিস, তারা আমাকে মেরে ফেলবে বলে শাসিয়েছে। কারা? চমকে উঠলুম, যেন বিনা মেঘে বজ্রপাত হলো আমার সামনে। জাদুকরের গলাটা নিমেষে আর একটু কেঁপে উঠল। বলল, যেসব অশরীরী আত্মাদের নিয়ে খেলা দেখায় তাদের দলপতি। তুই হয়তো ভাবছিস ঠাট্টা করছি। স্টেজের উপর কৃত্রিম শিয়াম বসিয়ে কল্পিত ভূত প্রেত আমদানি করে লোক ঠকিয়েছে এতদিন খাচ্ছে, আজ তার মুখে কি কথা? হ্যাঁ, আজ সেই কথাটাই তোকে বলে যেতে চাই, যার দ্বিতীয় কোনো প্রাণী জানে না, হয়তো আর জানবে না। বলে সে শুরু করলে, জানিস, ইদানিং ভূতের খেলা দেখাতে দেখাতে মনে হতো সত্যিকারের কতগুলি বিকট ছায়ামূর্তি আমার আশেপাশে ঘুরছে। গ্রাহ্য করিনি, কিন্তু একদিন অন্ধকার স্টেজের উপর দেখি একটা বিকট আকৃতি ছায়া মূর্তি উইংসের পাশে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে আছে আমার দিকে।
আতঙ্কে ডাক ছেড়ে চিৎকার করে উঠলুম। দর্শকরা কিন্তু তাই শুনে সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে আমায় সংবর্ধনা জানালে। সবাই ধন্যি ধন্যি করতে লাগলে শেয়ালের খেলায়। আমি একেবারে চুপ, ভেতরে ঠক ঠক করে কাঁপছি, কাউকে কিছু বলিনি। সেদিন রাত্রে স্বপ্ন দেখলুম কে যেন আমায় বলছে, সাবধান, ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছতাচ্ছিল্য করার মজা একদিন টের পাইয়ে দেব। এখনো যদি ভালো চাও তো ওই আত্মঘাতী খেলা বন্ধ করো, নইলে তোমার জীবন সংকট ঘটবে বলে দিচ্ছি। পরের দিন কিন্তু আর একটি অদ্ভুত ঘটনা ঘটল। স্টেজের উপর ভুয়ো মিডিয়াম নিয়ে কৃত্রিম শিয়াম যেমন প্রতিদিন বসায়, সেদিনও তেমন বসিয়েছি। এমন সময় দেখি আমার সেই মিডিয়াম ছোকরাটি সত্যি অচৈতন্য হয়ে পড়েছে, অথচ তার হাতে লিখে চলেছে টেবিলের উপর সাদা কাগজ পেন্সিল দিয়ে। কিছুক্ষণ পর সহসা তার হাতটা থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সে চোখ খুলে চাইল। আমি তাকে চুপি চুপি জিজ্ঞেস করলুম, ব্যাপার কি? সে যেন হঠাৎ ঘুম ভেঙে উঠেছে এমনভাবে আমার দিকে তাকিয়ে বললে, কিছু নয় তো। আমি কাগজখানা নিয়ে তখন পকেটে পুরে ফেললুম। নিজের ঘরে এসে দেখি লেখা, সাবধান, আবার বলছি এখনো সাবধান, বন্ধ করে দে খেলা। ইতি তারকনাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। সবে এই কথাটা উচ্চারণ করেছে নরপতি, অমনি যেন কে জোর করে টেলিফোন কেটে দিল। হ্যালো হ্যালো বলে অনেক ডাকাডাকি করেও আর কোনো সাড়া পেলুম না। এই পর্যন্ত বলে ভদ্রলোক কেমন যেন রহস্য ভরা দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বললুম, তারকনাথ তান্ত্রিকও লোকটা একেবারে বোগাস ছিলেন, পিশাচ সিদ্ধ না হাতি। যখন জীবিত ছিল একবার আমি বিভূতি বাণিজ্যের সঙ্গে গিয়েছিলাম তাকে দেখতে। ওহ, সে কি এখানে হাওড়া জেলার কোন অজ পল্লীগ্রামে মার্টিন কোম্পানির রেল থেকে নেমে ডাহা 2.5 ক্রোশ পথ পায়ে হেঁটে যেতে হয়। বললে বিশ্বাস করবেন না, এত কষ্ট সব জ্বলে গেল। লোকেরা দেখলুম ভয় করে পিশাচ সিদ্ধ তান্ত্রিকের নাম উল্লেখ করতে গেলেই আগে 2 হাত জড় করে কপালে ঠেকায়। কিন্তু মনে হলো লোকটা একেবারে বাজে, বোগাস। বোগাস কথাটা তখনও শেষ হয়নি, অমনি দপ করে গাড়ির আলোটা নিভে গেল। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর কেঁপে উঠল, হে কি, আলু নিভালো কে? আমি হেসে জবাব দিলুম, কে আবার নেভাবে, ফিউজ হয়ে গেল। পরে স্টেশনে গাড়ি থামলে গার্ডকে বলে ঠিক করিয়ে নেব। বলেই আবার ভদ্রলোককে প্রশ্ন করলুম, হ্যাঁ তারপর কি হলো? কি আর হবে, মাস তিনেক আর কোনো খবর নেই। তারপর হঠাৎ একদিন দেখি স্টেটসম্যান পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে, জাভার বিখ্যাত রঙ্গমঞ্চে ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে জাদুকর নরপতি অকস্মাৎ স্টেজের ওপর থেকে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। সংবাদপত্রের প্রতিনিধির সাক্ষাৎকারে তিনি বলেন, খেলা দেখাবার সময় সত্যিকারের প্রেতাত্মা তাকে এইভাবে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। এই সংবাদ কাগজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাদিক্রমে 2 মাস ধরে একই রঙ্গমঞ্চে হাউসফুল চলে। আমি একটু হেসে বললুম, ওকে বলে বিজনেস স্টান্ট, ব্যবসা জমাবার ফন্দি। কি চমৎকার ব্যবসা বুদ্ধি দেখেছেন জাদুকরের। ভদ্রলোক এবার চটে উঠলেন, চুপ করুন মশাই, আগে সব শুনুন তারপর লাফাবেন। পরদিন তাকে একটা টেলিগ্রাম পাঠালো, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার জীবনে তিনি রক্ষা করেছেন। এর ঠিক 15 দিন পরে নরপতির এক চিঠি পেল। সেদিন আমার কথা শুনে ঠাট্টা মনে করেছিলি, কিন্তু জোর বেঁচে গেছি। তারকনাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ সাংঘাতিক শত্রুতা করছে। জানি না কপালে কি আছে, হয়তো এই শেষ চিঠি আমার তোকে। একটু থেমে ভদ্রলোক এবার চুরুটটা জেলে নিলেন, নিভে গিয়েছিল। তারপর বার কতক টান দিয়ে আবার বললেন, এর কিছুদিন পরে বেশ মনে আছে, সেদিনটা ছিল কিসের ছুটি, অফিস আদালত সব বন্ধ। আমি একাই অফিস ঘরে বসে কাজ করছি, জরুরি কাজ। পরদিন ইনকাম ট্যাক্সের হিসেব নিকাশ দাখিল করতে হবে। হঠাৎ দারোয়ান এসে খবর দিল, এক ছোকরি আপসে ভেট করনে মাংতা। মুখটা না তুলে জবাব দিলুম, আজ নেই হোগা, কাল আনে বলো। একটু বাদে ঘুরে এসে দারোয়ান আমার হাতে একটা ছোট কাগজের স্লিপ দিলে। তাতে লেখা, শ্রীনাথ চ্যাটার্জি ফ্রম তারকনাথ তান্ত্রিক পিশাচ সিদ্ধ। আরে, তারকনাথ তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে কবে, তার কাছ থেকে আসবে? ব্যাপার কি? কৌতূহল হলো। দারোয়ানকে বললুম তাকে পাঠিয়ে দিতে। একটু পরেই সেই মেয়েটি এসে ঢুকলো ঘরে। থপথপে রং, কিন্তু ফর্সা বলা চলে না, যেন বিবর্ণ। বয়স 14 হতে পারে, আবার 24ও অসম্ভব নয়। ক্ষয়া খসা অপুষ্ট চেহারা, মুখ চোখ নাক সবই আছে, অথচ কোনোটাই ঠিক মতো নয়।
মাথার চুলগুলো কাটা, অস্বাভাবিক রকমের লালচে। কপাল দুহাত থেকে নমস্কার করে বসলো আমার সামনে, মুখোমুখি টেবিলের উপর। বিস্মিত দৃষ্টি দিয়ে তার আপাতমস্তক একবার বুলিয়ে নিয়ে বলল, আপনার নাম লীনা চ্যাটার্জি? মেয়েটি জবাব দিল, হ্যাঁ। তার গলার স্বরটা মোটেই মেয়েদের মতো নরম নয়, কেমন যেন ভারী ভারী মোটা মোটা কর্কশ। বললুম, কি দরকার আমার সঙ্গে? মেয়েটি ছোট একটা খামমোড়া চিঠি আমার হাতে দিয়ে বললে, তারকনাথ তান্ত্রিক এই চিঠিটা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। আমি বললুম, তিনি তো মারা গেছেন অনেক দিন, এই চিঠি আপনার কাছে কেমন করে এলো? মেয়েটি বললে, আমি তার মিডিয়াম। তার আত্মা আমার দেহটা অধিকার করে নিয়ে আমার হাত দিয়ে তার যা বক্তব্য লেখায়। যন্ত্রস্বরূপ আমার হাতটা শুধু তিনি ব্যবহার করেন মাত্র। কি লিখি, কেন লিখি, কিছুই আমি জানি না। স্বপ্নবিষ্টের মতো শুধু আমার হাত কাজ করে যায়। চিঠি হাতে করে আমি বললুম, আচ্ছা, আমার নাম, ঠিকানা এসব তিনি পেলেন কোথায়? মেয়েটি অদ্ভুত এক ধরনের হাসি হেসে উঠল। তিনি পিশাচ সিদ্ধ। পৃথিবীর যেখানে যে মানুষ থাকুক, তার নাম ঠিকানা জানতে তার কয়েক সেকেন্ড মাত্র সময় লাগে। আচ্ছা, নমস্কার বলেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই আমি খামটা ছিঁড়ে চিঠিটার ওপর চোখ বুলিয়ে চমকে উঠলুম। ছোট চিঠি, মাত্র 3টি লাইন, পেন্সিলে লেখা। তোমার বন্ধু ভেবেছে কি জগতের সামনে আমাদের নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ আর কত করবে? সেদিন একটা আছাড় মেরেছিলুম, তাতেও শিক্ষা হয়নি। আজ থেকে 7 দিন সময় দিল। যদি এই সব খেলা বন্ধ না করে, তাহলে আমি আর ঠেকাতে পারবো না তার মৃত্যুকে। সবাই খেপে উঠেছে। ইতি তারকনাথ তান্ত্রিক। ভদ্রলোক এই বলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। হু হু করে ছুটে চলেছে ট্রেন। বাইরে যেমন অন্ধকার, গাড়ির ভেতরটায় তার চেয়েও বেশি। আমি তখন আর কৌতূহল চেপে রাখতে পারছিলাম না। বললুম, তারপর কি হলো? ভদ্রলোক বললেন, তারপর আর কি? কোন দেশে কোথায় নরপতি খেলা দেখাচ্ছে জানি না, তবু একখানা চিঠিও একটা তার দিল ভৌতিক খেলা দেখাতে নিষেধ করে। জানি না সে চিঠি ওর কাছে পৌঁছেছিল কিনা, কারণ ঠিক তার 7 দিন পরে কাগজে জাদুকর নরপতির মৃত্যু সংবাদ দেখে একেবারে আঁতকে উঠেছিল। সংবাদ বেরিয়েছে, ভৌতিক ক্রীড়া প্রদর্শনকালে অকস্মাৎ হার্ট ফেল করায় জাদুকরের মৃত্যু হয় স্টেজের উপর। আমি বললাম, বলেন কি? ভদ্রলোক বিষণ্ণ সুরে বললেন, এরপরেও আপনি বিশ্বাস করতে বলেন অশরীরী আত্মা বলে কিছু নেই? ভূত প্রেত সব মিথ্যা? ভদ্রলোকের কথা বিশ্বাস করেছিলাম কিনা জোর করে বলতে পারি না, তবে হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে তার মুখের দিকে যে তাকিয়েছিলাম তা বেশ মনে